স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। দীর্ঘ অপেক্ষার পর যমুনা রেল সেতুতে ট্রেন চলাচল শুরু। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস প্রথম পাড়ি দেবে সেতুটি। ইতি ঘটছে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল। আজকে আমাদের প্রথমবারের মতো আমাদের উত্তরবঙ্গের সাথে যমুনা রেল সেতুর যে কানেকশন সেটা আনুষ্ঠানিকভাবে একটা উদ্বোধন হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এবং দীর্ঘ পরিশ্রমের পর প্রথম একটা যাত্রীবাহী ট্রেন যাচ্ছে। এর আগে আমরা বিভিন্ন সময় কয়েকটা ট্রায়াল রান করছি, যেখানে মিটার গেজ এবং ব্রড গেজ দুটো ট্রেনই চলাচল করছে। এখন জনপদে এই নিয়ে রয়েছে বিস্তারিত। আগে সে বিনা পয়সায় মানে 500 টাকা 1000 টাকা খরচ করে ভিসা নিয়ে ইন্ডিয়া যে ব্যবসা করতে পারতো, এখন আমি গত কয়েকদিন আগে শুনছি একটা ভিসা 30,000 টাকা পর্যন্ত খরচ করতেছে ওরা। চায়নার যে সম্ভাবনা, যে ডোর ওপেন হয়েছে, আমরা মনে করি আমাদের একটা বড় বিজনেস বাংলাদেশে আসবে। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যের সুবাতাস। রাজনৈতিক টানাপোড়েনেও ভারতে রপ্তানি বেড়েছে 15%, যদিও চীনের বাজারে কমেছে প্রায় 6%। এখন জনপদে এ নিয়েও রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই যমুনা রেল সেতুতে ট্রেন চলাচল শুরুর প্রসঙ্গ। দীর্ঘ অপেক্ষার পর যমুনা রেল সেতুতে আজ থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতুতে আর ট্রেন চলাচল করবে না। শিডিউল অনুযায়ী 10টায় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনটি সেতু পার হবে। এরপর থেকে উদ্বোধনের আগ পর্যন্ত সকল ট্রেন পর্যায়ক্রমে রেল সেতু দিয়ে পারাপার হবে। এ বিষয়ে আমরা আরও জানতে চাই। তা জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে রিফাত রহমান। রিফাত, কখন ট্রেন চলাচল শুরু হবে এবং কতগুলো ট্রেন চলাচল করবে? মতো যাত্রীবাহী ট্রেন কিন্তু পারাপার হবে। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেসটি কিন্তু প্রথমবারের মতো এই নবনির্মিত ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু দিয়ে পারাপার হবে। এর মধ্যে দিয়ে কিন্তু একটি নবদিগন্তের সূচনা হবে। কারণ আপনারা জানেন যে আসলে এটি দেশের দীর্ঘতম একটি ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল সেতু। আজ কিন্তু এই সকালে 10:30টার সময় এই সিল্ক সিটি ট্রেনটি পারাপার হওয়ার কথা ছিল। তবে কিছু আসলে পরীক্ষার কারণে আসলে এই শিডিউলটি কিছুটা হচ্ছে। মাত্রই কিন্তু যে লোকোমিটার দিয়ে সর্বশেষ পরীক্ষামূলক ট্রায়াল রানটি কিন্তু শেষ হলো। আর কিছুক্ষণ পরীক্ষার কারণে আসলে এই শিডিউলটি কিছুটা দেরি হচ্ছে। মাত্রই কিন্তু যে লোকোমিটার দিয়ে সর্বশেষ পরীক্ষামূলক ট্রায়াল রানটি কিন্তু শেষ হলো। আর কিছুক্ষণ পরেই কিন্তু পশ্চিম প্রান্তের স্টেশনে যে সিল্ক সিটি ট্রেনটি অবস্থান করছে, এটি কিন্তু পারাপার হবে বলে আমাদেরকে এখানকার কর্তৃপক্ষ। যে কারণে মাঝে মধ্যে কিন্তু শিডিউল বিপর্যয় হতো এবং দুই পারেও কিন্তু দীর্ঘ অপেক্ষা করতে হতো ট্রেনগুলোকে। তবে আজকে কিন্তু এই যে কিছু 10:03 কিন্তু সর্বশেষ বনলতা এক্সপ্রেসটি কিন্তু যে পুরাতন যমুনা সেতু রয়েছে পারাপার হয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু এই যমুনা সেতু দিয়ে ট্রেন পারাপারের ইতি টানা হলো। আজকের পর থেকে কিন্তু এই সেতু যমুনা সেতু দিয়ে আর কোনো ট্রেন পারাপার হবে না। এই নবনির্মিত যে রেল সেতু রয়েছে, রেল সেতুর যে উত্তর পাশের লেনটি রয়েছে, এই ট্র্যাকটি দিয়ে উদ্বোধনের আগ পর্যন্ত যে ট্রেনগুলো এই পথে চলাচল করে সেই ট্রেনগুলো কিন্তু যাওয়া আসা করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে তারা যেটি বলছেন যে যেহেতু ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল ট্র্যাক, যে এই পাশের যে লেনটি রয়েছে সেই লেনটি চালু করতে তাদের আরো 15 থেকে 20 দিন সময় লাগবে এবং যেটি বলছে যে সামনের আসলে মার্চের 18 তারিখে তাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন রয়েছে। তার আগ পর্যন্ত 15 থেকে 20 দিন সময় লাগবে এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে সামনের আসলে মার্চের 18 তারিখে তাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু এই যে যাত্রীবাহী ট্রেনগুলো দিয়ে কিন্তু এই পরীক্ষামূলকভাবে তারা পারাপার করতে থাকবে এবং উদ্বোধনের পর থেকে কিন্তু আসলে দুটি লাইন দিয়ে কিন্তু সমানতালে 100 থেকে 120 কিলোমিটার গতিতে কিন্তু ট্রেনগুলো চলাচল করতে পারবে বলে আমাদেরকে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো মুক্তি, এই নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী রিফাত রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। রাজনৈতিক টানাপোড়েন আর কূটনৈতিক শিথিলতা চললেও বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বইছে উল্টো হাওয়া।
অর্থ বছরের প্রথম 6 মাসে গেলবারের তুলনায় ভারতের রপ্তানি বেড়েছে প্রায় 15%। আমদানিও রয়েছে স্বাভাবিক। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের বাণিজ্য নির্ভরতা ও ব্যবসায়ীদের সম্পর্কের কারণে কূটনৈতিক টানাপোড়েন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অথচ একই সময়ে চীনের বাজারে রপ্তানি কমেছে প্রায় 6%। চট্টগ্রাম থেকে আরও জানাবেন হোসেন জিয়াদ। 5 আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে শুরু হয় নতুন টানাপোড়েন। উষ্ণ সম্পর্কে আসে শিথিলতা। বিভিন্ন মিছিল সমাবেশে জোরালো হয় দিল্লি বিরোধী স্লোগান। সীমান্তে দেখা দেয় উত্তেজনা, হয় সংঘর্ষ। তবে এসবের ছাপ নেই দ্বিপাক্ষিক বাণিজ্যে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 6 মাসে ভারতের বাজারে রপ্তানি হয়েছে 969 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গেলবারের চেয়ে 130 মিলিয়ন বা 15.37% বেশি। এর মধ্যে পোশাক, পাট ও চামড়াজাত পণ্য অন্যতম। আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় প্রায় 5,000 ধরনের পণ্য। গত 6 মাসে আমদানির পরিমাণ প্রায় $5 বিলিয়ন, যা আগের বছরের প্রায় সমান। তবে গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতা ব্যবসায়ীদের ভোগাতে পারে। ব্যবসায়ীদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা একটু কমে গেছে। যেমন আগে সে বিনা পয়সায় মানে 500 টাকা 1000 টাকা খরচ করে ভিসা নিয়ে ইন্ডিয়া যে ব্যবসা করতে পারতো, এখন আমি গত কয়েকদিন আগে শুনছি একটা ভিসা 30,000 টাকা পর্যন্ত খরচ করতেছে ওরা। বাংলাদেশ ভারতের মধ্যে বছরে প্রায় $15 বিলিয়ন বাণিজ্য হয়। কূটনৈতিক অস্থিরতা কিংবা সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের কারণে আপাতত বাণিজ্যে প্রভাব পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়ান একজন ইম্পোর্টার স্বাভাবিকভাবে বাংলাদেশকে প্রায়োরিটিতে রাখবে সামনের দিনগুলোতে। একজন ব্যবসায়ীর কাছে বিজনেস কোন দেশ থেকে নিলে সে প্রফিট ভালো পাবে সেটা চিন্তা করবে। তো স্বাভাবিকভাবে কোনো কাস্টমারের প্রতি বাংলাদেশ থেকে নেওয়াতে তো বাধা কিছু নেই। অথচ চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে চীনের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি মাত্র $356 মিলিয়ন, যা গেলবারের চেয়ে 6.7% কম। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা পণ্যে নতুন করে করারোপ করায় তৈরি হয়েছে সম্ভাবনা। এরই মধ্যে অনেক চীনা ব্যবসায়ী বাংলাদেশে পোশাক তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য যোগাযোগ করছেন। বিগত সময়ে আপনার হিসাব অনুযায়ী বিজনেস একটু কমছে বলে মনে হচ্ছে। এটা সাময়িক বিজনেস। চায়নার যে সম্ভাবনা, যে ডোর ওপেন হয়েছে, আমরা মনে করি আমাদের একটা বড় বিজনেস বাংলাদেশে আসবে। বাজার গবেষকদের মতে, ভারত বাংলাদেশের যোগাযোগ সুবিধা ও কম দামে পণ্য পাওয়ায় বাণিজ্যের উপর তেমন প্রভাব পড়েনি। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের 4র্থ দিন চলছে। এর আগে মঙ্গলবারও দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। রাতে নোয়াখালীর 9টি উপজেলায় অভিযান পরিচালিত হয়। এতে গ্রেপ্তার করা হয় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সহ মোট 18 জনকে। একই সময় অভিযানে ময়মনসিংহ থেকে 22 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বরিশালে গত 24 ঘন্টায় আটক হয়েছে আরও 4 জন। এছাড়া গাজীপুরে 40, টাঙ্গাইলে 15 ও ঝালকাঠিতে 2 জনকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের 4 দিনে এখন পর্যন্ত আটক হয়েছে 1879 জন। নোয়াখালী জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। নাসিম, অপারেশন ডেভিল হান্টে নতুন করে কয়জনকে আটক করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি, অপারেশন ডেভিল হান্টের যে কার্যক্রম তারই অংশ হিসেবে নোয়াখালীতে গত 24 ঘন্টায় সবশেষ আরো 21 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল রাত ভরে কিন্তু নোয়াখালীর বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলেছে এবং এখনো কিন্তু তাদের এই অভিযান চলমান আছে। এ নিয়ে নোয়াখালীতে গত 4 দিনে সব মিলিয়ে প্রায় 39 জনের মতো আটক করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই কিন্তু কর্তৃত্ববাদী যে সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং আমি আজ সকাল থেকে কথা বলেছি নোয়াখালী জেলা পুলিশ সুপারের সাথে। তাছাড়া কথা বলেছি নোয়াখালীর সেনা ক্যাম্পে যিনি দায়িত্বে রয়েছেন কমান্ডার, তার সাথে। তারা জানিয়েছেন গতকাল রাতভর নোয়াখালীর যেই 9টি উপজেলা, তার মধ্যে 4টি উপজেলা থেকে যে 21 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে কিন্তু সুবর্ণচরে একজন শীর্ষ সন্ত্রাসীও রয়েছে, যার বিরুদ্ধে
একাধিক হত্যা মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ায়ও কিন্তু গতকাল রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং পুলিশের দল অভিযান চালিয়ে প্রায় 8 জনকে আটক করেছে। সদর থানায় আটক করেছে 3 জনকে। এছাড়া নোয়াখালীর যেই কোম্পানিগঞ্জ উপজেলার কোম্পানিগঞ্জ থানা সেখানে 1 জন এবং চাটখিলে 1 জন সহ সব মিলিয়ে 21 জনকে আটক করা হয়েছে। তাদেরকে কিন্তু আজ দুপুর নাগাদ কিন্তু আদালতে আনার কথা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু কাউকে আদালতে আনা হয়নি আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলেছি পুলিশ সুপারের সাথে, তিনি জানিয়েছেন আসলে চলমান দেশের যে পরিস্থিতি সেটিকে একটি চক্র রয়েছে যারা কিন্তু অস্থিতিশীল করতে চায় এবং এই অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে তাদের এই অস্থিতিশীল করা থেকে আসলে দূরে রাখার জন্য এবং দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত তাদের এই অভিযান অপারেশন ডেভিল হান্ট এবং এর কার্যক্রম কিন্তু চলমান থাকবে সবশেষ আসলে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। নোয়াখালীতে এখন পর্যন্ত যতজন যে 39 জন আটক করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আটক করা হয়েছে নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়া, সেখানে আসলে নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং পুলিশের দলে কিন্তু সবশেষ সর্বোচ্চ সংখ্যক অপরাধীকে আটক করেছে এবং তারা কিন্তু অভিযান চালাতে গিয়ে একবার তাদের উপর হামলার ঘটনাও ঘটেছে। তো নৌবাহিনীর সেখানে যিনি কন্টিনজেন্ট কমান্ডার রয়েছেন আফসার উদ্দিন, তিনি জানিয়েছেন আসলে হাতিয়াতে আসলে এক সময় যে অস্ত্রের ঝনঝনানি ছিল সেই অস্ত্রের ঝনঝনানিটা কমিয়ে আনার লক্ষ্যে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু তাদের অভিযান আরো বেশি জোরদার করা হবে। তো মুক্তি এই ছিল আসলে নোয়াখালী থেকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। চট্টগ্রাম থেকে রাজধানীতে পাইপলাইনে বহু কাঙ্ক্ষিত জ্বালানি তেল সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ পর্যন্ত 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে সরবরাহ হচ্ছে 3 কোটি লিটার তেল, যার মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করলো বিপিসি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের পদ্মা অয়েলে আছেন আমাদের সহকর্মী হাজিরা শুলি। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। শুলি, পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের কি কি কার্যক্রম চলমান জানাবেন এবং এতে কি ধরনের সুবিধা মিলবে? মুক্তি, পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে মার্চের শেষ নাগাদ। তবে এর আগে যে প্রক্রিয়াগুলো আছে সেটির অংশ হিসাবে পরশু রাত থেকেই 250 কিলোমিটার দীর্ঘ যে পাইপলাইন সেটাতে তেল ভরা হচ্ছে এবং পদ্মা অয়েলের যে ড্যাসপাচ টার্মিনাল সেখান থেকেই কিন্তু পাম্পিং করা হচ্ছে তেল এবং আজকে পর্যন্ত প্রায় 48 লাখ লিটার তেল পাইপলাইনে ভরা হয়েছে এবং এখনও কিন্তু সেই কার্যক্রম চলমান রয়েছে। তো এই প্রকল্পটি আসলে অনেক কাঙ্ক্ষিত ছিল। বর্তমানে দেশে জ্বালানি তেলের চাহিদা প্রায় 70 লাখ লিটার, এর মধ্যে 30 লাখ লিটার জ্বালানি তেল ব্যবহার হয় ঢাকা অঞ্চলে এবং এর 90% সরবরাহ করা হয় নৌপথে। সেক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ অর্থ যেমন ব্যয় হয় তেমনি সময়ও ব্যয় হয়। আসলে এই প্রকল্পটি কিভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এর ফলে কি কি সুফল আমরা পাবো এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহানের কাছ থেকে। এই মুহূর্তে তিনি আমার সঙ্গে আছেন। আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই প্রকল্পটি যে আপনারা পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু করবেন এর অংশ হিসেবে কী কী কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং কী কী সুফল আমরা এই প্রকল্প থেকে পাবো? থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আসলে আমরা এই প্রজেক্টটা শুরু করেছিলাম 2018 সালের অক্টোবর থেকে এবং এই প্রজেক্টের মেয়াদ ছিল ডিসেম্বর 2024 পর্যন্ত। পরবর্তীতে এই প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য আরও 3 মাস সময় বাড়িয়ে মার্চ 2025 সাল পর্যন্ত করা হয়েছে। তো প্রজেক্টটা 99% কাজ কমপ্লিটেড হয়ে গেছে। এখন আমরা গত পরশু রাত থেকে ইনিশিয়ালি এই লাইনটা প্যাক করার জন্য পাম্প চালিয়ে আমাদের এই প্রজেক্টের সাথে 2টা 1.8 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টা টারবাইন পাম্প বসানো হয়েছে এবং প্যারালালি এই পাইপলাইনের ফ্লো রেট বাড়ানোর জন্য 2টা 132 কিলোওয়াটের 2টা পাম্প বসানো হয়েছে। তো আমরা বার্ষিক প্রায় 27 লাখ মেট্রিক টন তেল এখানে পাঠাইতে পারবো। আমাদের ঢাকা, ভৈরব বাজার, আশুগঞ্জ এবং গোদনাইল, ফতুল্লা এই ডিপোগুলোর বার্ষিক ডিমান্ড হলো 25 লাখ টন বছরে। এর ফলে আমরা আসলে কি কি সুফল পাবো? আমরা এখানে বছরে প্রায় 250 কোটি টাকা পরিবহন খাতে তেল যে আমরা আমাদের প্রধান স্থাপনা থেকে 3টা তেল কোম্পানির প্রধান স্থাপনা থেকে ঢাকাতে পাঠিয়ে থাকি। তো সেই পারপাসে যে পরিবহন খাতে যে পরিবহনের যে ভাড়া সেখান থেকে আমরা 250 কোটি টাকা বছরে সেভ করতে পারবো। জ্বালানি তেল অপচয় বা চুরির চুরি যাই হোক, চুরি বাদ দেন,
আমাদের অপচয় যেটা ট্রান্সপোর্টেশন লস, এখন গভর্নমেন্ট অ্যালাউড 0.17%, ডিজেলের জন্য, অকটেন পেট্রোলের জন্য 0.28%, এখানে কমিয়ে একদম সর্বোচ্চ মিনিমাম লেভেলে চলে আসবে। তিনি যেটা বলছেন এই প্রকল্পটি শুধু জ্বালানি তেল পরিবহনের যে ব্যয় সেটি সাশ্রয় করবে না, এর পাশাপাশি জ্বালানি তেলের অপচয় রোধে অনেক একেবারে এই 0 পর্যায়ে নিয়ে আসবে। তো বর্তমানে তারা আসলে প্রাথমিক কার্যক্রম করছেন, এর মাধ্যমে যন্ত্রপাতিগুলো পরীক্ষা করা হবে যে সবগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এবং 3 দিন লাগবে পুরোপুরি এই 250 কিলোমিটার যে পাইপলাইন সেই পাইপলাইন। হাজির আসলে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। সৈয়দপুরে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না তেল, খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন অনেকেই। এ বিষয়ে আরো জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। তেলের সংকটের কারণ কি এবং এই সংকট নিয়ে ব্যবসায়ী এবং ক্রেতারা কি বলছেন? মুক্তি, তেলের সংকটের কারণের কথাই শুরুতে বলি। আমি এখানকার যারা ডিলার আছে বিভিন্ন কোম্পানি, সেই ডিলারদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে যেটি বলছেন যে ডিলারদের যে চাহিদাপত্র বা ডিও সেটি দেয়ার 15 থেকে 20 দিন পর তারা তেলের সাপ্লাই পাচ্ছেন এবং সেটিও পাচ্ছেন চাহিদার তুলনায় অর্ধেক। অর্থাৎ কেউ যদি 40 পিস বা 40 কার্টুনের অর্ডার দেন সেক্ষেত্রে তারা পাচ্ছেন 20 থেকে 25 কার্টুন। এরকম এই কারণে তেলের একটা সংকট দেখা দিয়েছে, এরকমটি ডিলারদের দাবি এবং তারা বলছেন যে কোম্পানিগুলোই আসলে খুব বেশি পরিমাণে এই সংকট তৈরি করছে, এরকমটা দাবি করছেন ডিলাররা। তারা চাহিদা মতো তেল দিচ্ছেন না। অন্যদিকে খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে ডিলাররা তেল দিচ্ছেন না এবং তেল যদি দিতেও চান সেক্ষেত্রে যে পরিমাণ তেলের অর্ডার থাকে সেই তার সাথে সমপরিমাণ চিনি গুঁড়া, চাল বা আটা বা সুজি, অন্যান্য যেসব মুদি পণ্য আছে সেগুলো একসাথে তাদেরকে নিতে হয়, যার কারণে এই তারা খুচরা বিক্রেতা যারা আছেন তারা একটা সংকটের মধ্যে আছেন। কারণ তেল বিক্রি হয়ে যায় কিন্তু অন্যান্য যেসব পণ্য তাদের নিতে হয় সেই পণ্যগুলো চট করে বিক্রি হতে চায় না, যার কারণে তাদের একটা বড় ধরনের অর্থ এখানে আটকে যায় বলে তারা তেলগুলো ডিলারদের কাছ থেকে নিচ্ছেন না, এরকমটি বলছেন। আবার অনেক জায়গায় আমরা এরকমটি অভিযোগ শুনছি ক্রেতাদের কাছ থেকে যে যেহেতু বোতলজাত তেলের চাইতে খোলা তেলের দাম এখন বেশি, তাই অনেকেই বোতল থেকে বের করে খোলা হিসেবে বিক্রি করছেন। আমি যদি আপনাকে একটু দামের পার্থক্যটা বলতে চাই, সেটি হলো খোলা তেলের দাম এখন পড়ছে 190 থেকে 195 টাকা প্রতি লিটার, যেখানে বোতলজাত তেলের সরকার নির্ধারিত দাম হচ্ছে 175 টাকা প্রতি লিটারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে যেগুলো বড় বোতল আছে অর্থাৎ 5 লিটারের বোতল, সেই বোতলগুলো বাজারে থাকলেও যে ছোট যেগুলো 1 লিটার বা 2 লিটারের যে বোতলগুলো আছে সেগুলো এখনো পর্যন্ত সংকটের কথা বলছেন এবং এই সংকট কবে নাগাদ সমাধানের দিকে যাবে সেটি কেউই বলতে পারছেন না, খুচরা বিক্রেতা বা ডিলার কেউই বলতে পারছেন না। তবে তারা ধারণা করছেন যে রমজান আসার আগেই হয়তো এই সংকট কেটে যাবে ভোজ্য তেলের। তো মুক্তি, এই ছিল আমার কাছে সৈয়দপুরের বাজার থেকে সয়াবিন তেলের সংকট নিয়ে সবশেষ অবস্থা। উন্নত কৃষি যন্ত্রপাতি প্রযুক্তির ব্যবহার উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার ও কৃষি যন্ত্র মেলা। দুদিনের সেমিনারে উপস্থাপন করা হবে 107টি গবেষণা প্রবন্ধ। এ নিয়ে আরো জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, কৃষি বিষয়ক সেমিনার ও মেলায় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে জানাবেন, একই সঙ্গে সেমিনারের ফলে কৃষি ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সেমিনার হচ্ছে এবং এই সেমিনারটির উদ্দেশ্য হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং লাভজনক কৃষি নিশ্চিত করার জন্যই কিন্তু এই সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেমিনারের পাশাপাশি এখানে কৃষি যান্ত্রিকীকরণ মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে এই সেমিনার এবং মেলার উদ্বোধন করেছেন বেলুনুরিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ মিয়ান এবং এই সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাথে ছিলেন এবং কৃষি মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু তার সাথে ছিলেন এবং এই যে সেমিনারটি হচ্ছে এটি হচ্ছে 2 দিনব্যাপী এই সেমিনারটি হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটির আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অব এগ্রিকালচার মেশিনারিজ অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ এবং এই 2 দিনব্যাপী যে
সেমিনারটি অনুষ্ঠিত হবে এবং মেলাটি অনুষ্ঠিত হবে। এতে কিন্তু দেশি বিদেশি বিজ্ঞানী, কৃষি প্রকৌশলী, নীতি নির্ধারক, উদ্যোক্তা এবং কৃষক সহ মোট ৩ শতাধিক অংশগ্রহণকারী রয়েছেন যারা এই সেমিনারে অংশগ্রহণ করেছেন। এবং আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ এবং জীবাশ্ম সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে চতুর্থ কৃষি বিপ্লব বাস্তবায়ন করাই হচ্ছে এই যে আন্তর্জাতিক সেমিনার, এটির মূল লক্ষ্য। আমরা এখানে আয়োজকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এখানে মোট 6টি টেকনিক্যাল সেশন, একটি ব্যবসায়িক সেশন এবং 2টি পোস্টার সেশনে মোট 160টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে এই যে 2 দিনের যে সেমিনার, এই সেমিনারে। এবং এখানে বাংলাদেশ ছাড়াও কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের কৃষি গবেষক এবং প্রযুক্তিবিদরা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। এবং আমরা দেখেছি যে ঠিক 9:30টায় এখানে যে সেমিনার এবং যে কৃষি যান্ত্রিকীকরণ মেলা, এটির কিন্তু উদ্বোধন করা হয়। কৃষি সচিব বেলু নুরিয়ে এই মেলাটির উদ্বোধন করেছেন এবং সেমিনারের উদ্বোধন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেমিনারের পাশাপাশি এই মেলাতে কিন্তু কৃষির যে আধুনিক যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতির কিন্তু বেশ প্রদর্শনী দেওয়া হয়েছে। এখানে 8টি স্টল রয়েছে যারা কৃষি যন্ত্রপাতি উৎপাদন করেন এবং পরিবেশন করেন, বাজারজাত করেন। এরকম 8টি প্রতিষ্ঠান কিন্তু তাদের উৎপাদিত পণ্য এখানে নিয়ে এসেছেন এবং এখানে কৃষকরাও আসছেন এবং যারা কৃষি সংশ্লিষ্ট যারা আছেন তারাও দেখছেন। এবং এটি সঠিকভাবে কিভাবে কৃষক পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়া যায় বা কৃষকদের কাছে সরবরাহ করা যায়, এই বিষয়টি কিন্তু এই মেলা এবং সেমিনারের মূল উদ্দেশ্য। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। হবিগঞ্জ শহরের বাইপাসের সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলের হিড়িক পড়েছে। ইতিমধ্যে সড়কের পার্শ্ববর্তী খাল ভরাট করে ফেলেছে কয়েকটি প্রতিষ্ঠান। এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, যাতে আগামী বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা করছেন শহরবাসী। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জ শহরের বাইপাসে সড়ক ও জনপথ বিভাগের খাল ভরাট করেছে কুইন মেরি হাসপাতাল। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পৌর জাসাজ সভাপতি জায়গা দখল করে তৈরি করেছেন প্রবেশপথ। একইভাবে সরকারি খাল ভরাট করেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব আর সড়ক বিভাগের উদাসীনতায় বেহাত হচ্ছে সরকারি সম্পদ। খাল দখল হওয়ায় বৃষ্টির মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়বে স্থানীয়রা। খাল বন্ধ করে দিচ্ছে, পানি যাওয়ার নিষ্কাশন নাই, এদিকে কোনো খালের নাই, রাস্তাঘাট বানাইয়া মানে জায়গা বইরা শহরের পানি যাওয়ার কোনো রাস্তাই নাই। পরিবেশ কর্মীরা বলছেন, অবৈধ দখল আর খাল ভরাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। একই সঙ্গে দ্রুত সময়ে অবৈধ দখল কমাতে না পারলে সরকারি সম্পদের ক্ষতি হবে বলছেন তারা। বৃষ্টি মৌসুমে সামান্য বৃষ্টিপাত হলে যে শহরের যে পানি নিষ্কাশন হতো বাইপাস সড়কের খালের মাধ্যমে যে হাওড়ে গিয়ে পড়তো, যে নিম্নাঞ্চলে যেত, সেই পানিগুলো যাওয়া নিষ্কাশন হওয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে শহরের জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা দেখা দেয়। আমাদের বাইপাস সড়কের দুই পাশে বেশ প্রশস্ত এবং বেশ লম্বা খাল ছিল। তখন এই দুই খালই ছিল পানি যাওয়ার রাস্তা, কিন্তু আমাদের এই দুর্ভাগ্য যে সেটা হয় নাই। আবার সেই জায়গাগুলো প্রভাবশালী যারা, বিশেষ করে প্রভাবশালীরাই, তারা তাদের ইচ্ছা মতো দখল করছে। যদিও কুইন মেরি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সড়ক বিভাগের অনুমতি এবং নিয়মনীতি মেনেই জায়গাটি ভরাট করা হয়েছে। তবে সড়ক বিভাগ বলছে হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার পরও মাটি অপসারণ করেনি তারা। এ ব্যাপারে অবৈধ দখল উচ্ছেদে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। এখানে আমরা ভরাট করিনি, এটা ভরাটই ছিল, বুড়ো জমি ছিল, ঠিক আছে। এটা আপনার এই ডকুমেন্টসের পশ্চাতে আপনার আমরা সাবমিট করছি, এটা বুড়ো জমি। আমাদেরকে এই জনস্বার্থে এই জায়গাটা ব্যবহারের জন্য রাস্তা হিসাবে আমাদের একটা সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে। কুইন মেরি হসপিটাল উল্লেখযোগ্য, এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করে যাচাই করে পরে দেখেছি যে এটি সত্যি তারা মাটি ভরাট করেছিল। তবে আমরা সেক্ষেত্রে তাদেরকে আমরা নোটিশ ইস্যু করেছি 10 দিনের মধ্যে মাটি অপসারণ করার জন্য, কিন্তু 10 দিন অতিবাহিত হওয়ার পরও তারা অপসারণ করেনি। তো এর মধ্যে তারা আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা খুব শীঘ্রই একটি দরখাস্ত আবেদন করবেন যে তাদের প্রসারকের জন্য। 2019 সালে বাইপাস সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। শিগগিরই আবারও বেদখল জায়গা পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ।
সাভারে চ্যানেলের বর্জ্যে ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি, যার প্রভাবে চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। সাভারের বেসিক চামড়া শিল্প নগরী থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, নদীতে বর্জ্য ফেলায় কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন, এবং এ বিষয়ে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? মুক্তি, ঢাকার হাজারীবাগ থেকে কিন্তু বেসিক চামড়া শিল্পনগরী যে ট্যানারি, সেটি সাভারের হরিন্দরা এলাকায় ধলেশ্বরীর পাড়ে কিন্তু স্থাপন করা হয়েছিল এবং বলা হয়েছিল সিইটিপি মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানকার যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, সেটির মাধ্যমে কিন্তু তরল বর্জ্যগুলো পরিশোধন করে সেখান থেকে কিন্তু সেগুলো নদীতে ফেলা হবে। কিন্তু কার্যত আমরা দেখেছি যে সিইটিপির আসলে অসম্পূর্ণ সিইটিপি এবং সঠিক বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু ট্যানারির যেসব বর্জ্য রয়েছে, এখানে কয়েক শতাধিক ট্যানারি রয়েছে, সেগুলোর বর্জ্য কিন্তু সরাসরি নদীতে এসে পড়ছে। ফলে কিন্তু নদীর পানিগুলো বিবর্ণ আকার ধারণ করেছে এবং ব্যবহারের অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও আমরা দেখেছি যে গরুর চামড়া এবং উচ্ছিষ্ট অংশ যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু নদীর পাড়েই ফেলা হচ্ছে, এবং এখান থেকে এইসব যে উচ্ছিষ্ট রয়েছে, শিং, চামড়া, চর্বিযুক্ত যেসব অংশ, এগুলো কিন্তু সামান্য বৃষ্টি এলেই নদীর পার ঘেঁষে কিন্তু এই নদীতে যে মিশ্রিত হচ্ছে এবং ফলে কিন্তু নদীর পানি দূষিত হচ্ছে এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু চর্মরোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। একটু যদি আমি দেখাই, আপনারা একটু সামনে পানির মধ্যে অনেক বুদবুদি লক্ষ্য করছেন, যে সাদা অংশ, এগুলো আসলে কেমিক্যালের প্রলেপ পড়ে আছে নদীর মধ্যে এবং সে কারণে কিন্তু পানির আকারও বিবর্ণ আকার ধারণ করেছে। স্থানীয় যারা রয়েছেন, যারা এখানে গরু, ছাগল, মহিষ যারা এখানে গোসল করাচ্ছেন, তাদেরকেও আমরা অনেকের সাথে কথা বলেছি। তাদের শরীরে চর্মরোগ, বিভিন্ন রকমের চর্মরোগ হয়েছে এবং যে পশুগুলোকে এখানে গোসল করানো হচ্ছে, সেগুলোও কিন্তু বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। আমরা এই ধলেশ্বরীর পানির দূষণ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগের একজন অধ্যাপকের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে ধলেশ্বরীর পানিতে ক্রোমিয়াম, মেটাল সহ বিভিন্ন ধাতব বস্তুর উপস্থিতি রয়েছে এবং নানা রকমের দূষণ রয়েছে। ফলে এইসব পানি যারা ব্যবহার করছেন, একটু তথ্য জানিয়ে রাখছি যে বিশেষ করে সাগর পাড়ে যেসব লাল শাক, পুঁই শাক এবং ঢেঁড়স বিভিন্ন সবজি রয়েছে, সেসব সবজি আসলে এই ধলেশ্বরীর পানি দিয়েই কিন্তু পরিষ্কার করা হয়। এই ফলে কিন্তু ফুড চেইন সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটি কিন্তু বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একজন অধ্যাপক। তিনি বলছিলেন এইসব শাকসবজি এই পানি দিয়ে ধোয়ার ফলে যদি খাওয়া হয়, চর্মরোগ ছাড়াও কিন্তু হতে পারে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি। এই ছিল যা ধলেশ্বরী দূষণের সর্বশেষ অবস্থা নিয়ে আমার কাছে বিস্তারিত। ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে কুল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। অল্প পুঁজি ও লোকসানের ঝুঁকি কম থাকায় দিন দিন কুল চাষে আগ্রহ বাড়ছে তাদের। এতে যেমন বেকারত্ব দূর হচ্ছে, তেমনি বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠির মাটি কুল চাষের উপযোগী হওয়ায় 2019 সাল থেকে জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয় কুলের আবাদ। অধিক লাভজনক হওয়ায় অন্য ফসল বাদ দিয়ে অনেক কৃষক কুলের আবাদ শুরু করেন। বর্তমানে বরসুন্দরী, বাউকুল, আপেল কুল, নারিকেল কুল সহ বিভিন্ন জাতের কুল চাষ হচ্ছে ঝালকাঠিতে। কুল চাষে বিঘা প্রতি খরচ 20 থেকে 22,000 টাকা। খরচ বাদে লাভের পরিমাণ দাঁড়ায় 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। বাজারে ভালো দাম পাচ্ছি। আমরা যুবক যারা আছি এলাকায়, তারা এই বড়ই বাগান দেখে আমরা উদ্বুদ্ধ হচ্ছি যে আমরা এই বাগান করব। আরো 10 কাঠা জায়গায় বড়ই চাষ করছি। বড়ের নাম হয়েছে বনসুন্দরী। আমি নিজেও একটা বাগান করছি, মোটামুটি ভালোই ফলন আসে, মিষ্টিও ভালো। এলাকার লোকজনও বাগান করতে ইচ্ছুক, আরো লোকে করবে। ঝালকাঠির কুলের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য জেলা থেকে পাইকাররা এসে কুল নিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগ বলছে লাভজনক ফসল হওয়ায় এই ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। কুল চাষ সম্প্রসারণে বাগান মালিক ও কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। স্থানীয়ভাবে বড়ইটা ভালো এবং খাইতে সুস্বাদু এবং বিষমুক্ত এবং নির্ভেজাল, এই জন্য আমরা এখান থেকে এসে বড়ই নিই আর কি। আমাদের এলাকায় বা এলাকার আশেপাশে আমাদের জেলায় অনেক কুল বাগান হয়েছে। বিশেষ করে আমরা অনেক বাগান নিজেরা করে দিছি বা আমাদের দেখা দেখি অনেকে করতে আছে। এখানকার যুবক এবং বেকার যে কৃষক ভাইরা রয়েছে, তারা কিন্তু এই কুল চাষে করে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছে, তেমনি ঝালকাঠিতে কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে
এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে ঝালকাঠিতে ৪৬ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫২ টন। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে নানা ফুলে হেসে উঠেছে সাভারের গোলাপগ্রাম বিরুলিয়া। বিশেষ এই দিনগুলোতে বেড়ে যায় ফুলের চাহিদা, ফলে উৎপাদন থেকে শুরু করে বাড়ে বিপণনও। গেল বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় ভালো বিক্রির আশা করছেন কৃষকরা। হুমায়ুন কবিরের প্রতিবেদন। দেশের ফুলের বাজারের অন্যতম বৃহৎ সরবরাহকারী বিরুলিয়ার গোলাপগ্রাম। ফুলের বাগান পরিচর্যায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিশ্ব ভালোবাসা দিবস, ২১শে ফেব্রুয়ারি সহ বিশেষ দিনগুলোতে ফুলের বাড়তি চাহিদা ঘিরেই তাদের এই কর্মযজ্ঞ। গত বছর রোগবালাইয়ের কারণে ফলন কিছুটা কম হলেও এবার বেশ ভালো। আবহাওয়া ভালো থাকায় ফলন বাড়তি বলে জানান চাষিরা। এরই মধ্যে বাগানগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা ভিড় করছেন। প্রকৃতির ছোঁয়া, গোলাপ, সে সব মিলে একসাথে অনেক ভালো লেগেছে। ফ্রেন্ড সাইকেল বলছে এরকম এক জায়গা আছে, তোমরা ঘুরো, ভালো লাগবে। আমি আমার আম্মুর সাথে ঘুরতে এসেছি, তো আমার গোলাপ বাগানে এসে অনেক ভালো লাগছে। উৎপাদন ভালো হলেও দাম কিছুটা কম বলে জানান কৃষকরা। কৃষি অধিদপ্তর বলছে রোগবালাই মুক্ত রাখতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন তারা। এখন বর্তমানে এরকম যদি মনে করেন পূর্ববর্তীতে বিঘা যায়, তাহলে মোটামুটি ভালো লাভবান ইনশাল্লাহ। আমরা এখানে আছে আমার দেড় বিঘা মোটামুটি আলহামদুলিল্লাহ খাইলে আমার খুব ভালোই চলে, কিন্তু এবারে ফলন বেশি, দাম কম। এই অর্থ বছরে প্রায় ৪৫ থেকে ৫০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আমরা আশা করছি। এই ফুল চাষের প্রতি আমাদের সাভার উপজেলার কৃষক যাতে আরও উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, সেই ব্যাপারে আমরা বিভিন্নভাবে কৃষকের সহিত মত বিনিময় করছি। বিভিন্ন প্রশিক্ষণে তাদেরকে ফুল চাষের প্রতি আমরা উৎসাহিত করে তুলছি। বিরুলিয়ার গোলাপগ্রামে এবছর ৩০৫ হেক্টর জমিতে চাষ হয়েছে গোলাপ, রজনীগন্ধা, টিউলিপ, গ্লাডিওলাস, জারবেরা সহ বিভিন্ন জাতের ফুল। গেলবারের তুলনায় এবার সাভারের গোলাপগ্রামে গোলাপের ফলন হয়েছে বেশ। কৃষকরা বলছেন একদিকে সারের দাম এবং কীটনাশকের দাম বৃদ্ধি, অন্যদিকে এবার অন্যান্য বছরের তুলনায় গোলাপের দাম কিছুটা কম হওয়ায় খুব একটা লাভের মুখ দেখছেন না তারা। হুমায়ুন কবির, এখন সাভার। এখন জনপদ শেষ করছি একটি ভিন্নধর্মী আয়োজনের খবর দিয়ে। বগুড়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহ জামাই মেলা। জেলার গাবতলী উপজেলার এই মেলায় ভোর থেকেই শুরু হয়েছে বাহারি মিষ্টি ও মাছের বেচাকেনা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজীব সেলিম। রাজীব, জামাই মেলার প্রধান আকর্ষণ কি এবং এই মেলায় আসলে কি কি ধরনের পণ্য পাওয়া যায়, দরদাম কেমন? হ্যাঁ মুক্তি, বাঙালি মাছে ভাতে মাছ নিয়ে অন্যরকম এক আবেগ রয়েছে বাঙালির, আর সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহের এই মেলাতে। উত্তরবঙ্গের প্রাচীন এক লোকজ মেলা এটি। এই মেলার প্রধান আকর্ষণ মাছ এবং মিষ্টি। এই মেলায় মাছ আর মিষ্টির ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলে। মাছ তো প্রচুর বিক্রি হয়েই থাকে, সেই সাথে এখন মিষ্টি বিক্রি হচ্ছে। মিষ্টিও করা হয়েছে মাছ আকৃতিতে প্রায় ৩০ ধরনের মিষ্টি তৈরি করেছেন এখানকার মিষ্টি ব্যবসায়ীরা। সেই মাছ আকৃতির মিষ্টির নাম দেওয়া হয়েছে রুই মিষ্টি, কাতলা মিষ্টি, মৃগেল মিষ্টি সহ বিভিন্ন মাছের নামে এই মিষ্টির নামকরণ করা হয়েছে এবং এই মিষ্টি ১ কেজি থেকে শুরু করে ১৫ কেজি পর্যন্ত মিষ্টি তৈরি করা হয়েছে। ২০০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত প্রতি কেজি মিষ্টি বিক্রি হচ্ছে এখানে। আর একটি মাছ রয়েছে যেটি সবচেয়ে বড় মাছ আকৃতির মিষ্টি তৈরি করা হয়েছে, সেটি ১৫ কেজি ওজন, যেটি দাম নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা। একটি মিষ্টি পাওয়া যাচ্ছে কিনতে হলে ১০,০০০ টাকা খরচ করতে হবে। এই ধরনের মিষ্টি প্রায় ৩০ রকমের মিষ্টি তৈরি করেছেন। আর প্রতিটি দোকানে বিক্রি হবে একদিনের এই মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হবে প্রায় ৩০০ মণ মিষ্টি প্রতিটি দোকানে। এই মিষ্টির দোকান রয়েছে এখানে প্রায় ৫০টি, অর্থাৎ প্রায় ১৫০ মণ মিষ্টি বিক্রি হবে এই মেলায়। এর কারণ হচ্ছে এই অঞ্চলে যত আশপাশের যে গ্রামগুলো রয়েছে, শুধু এই গ্রামগুলোতেই নয়, পূর্ব বগুড়ার প্রায় ৪টি উপজেলায় এই মেলার আমেজ ছড়িয়ে আছে এবং
জামাই মেয়ে এসেছেন শ্বশুর বাড়িতে এবং এই মেলায় এসে মাছ এবং মিষ্টি যেটি কেনা হয়ে থাকে সেটি জামাই কিনে থাকেন। আর জামাইরা শ্বশুর বাড়ি এসে মাছ মিষ্টি কিনে কয়েকদিন হই হুল্লোড় করে এখান থেকে চলে যান। মেলার আয়োজনের সমাপ্তি ঘটে। এই মেলার আয়োজকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সন্ন্যাসী পূজাকে ঘিরে প্রায় 400 বছর আগে এই মেলার শুরু হয়েছিল। সন্ন্যাসী পূজা ঘিরে এই মেলার শুরু হলেও এখন কিন্তু শুধুমাত্র সন্ন্যাসী পূজার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন সর্বজনীন একটি মেলা হয়ে গেছে। পোড়াদহ এলাকার নাম অনুসারে এই মেলার নাম হয়েছে পোড়াদহ মেলা। আর এই মেলায় সিলভার মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি। আর এই মেলার যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেটি হচ্ছে বাঘাইর মাছ, কিন্তু 2022 সালে বাঘাইর মাছ ক্রয় বিক্রয় নিষিদ্ধ করায় বাঘাইর 100 কেজির বাঘাইর আর এই মেলায় দেখা যায় না। অন্য প্রজাতির বড় মাছ দিয়েই আসলে বাঘাইরের যে স্বাদ সেটি নিচ্ছেন অন্য মাছ থেকে। বাঘাইর নিষিদ্ধ হওয়ায় আর বাঘাইর দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবশেষ পোড়াদহ মেলার খবর। সহকর্মী রাজীব সেলিম যুক্ত ছিলেন বগুড়া থেকে। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।